শহীদ দিবসের রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত জাতীয় পতাকা। রাজশাহীতে স্মরণ সভায় অংশ নিলেন শহীদের স্বজনরা। ছাত্র জনতাকে হত্যার দ্রুত বিচার দাবি। করোনার নতুন ভ্যারিয়েন্ট ভারতসহ নানা দেশে ছড়িয়ে পড়ায় সীমান্তে সতর্কতা জারি। সোনা মসজিদ চেকপোস্টে নেই কার্যকর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, অবাধে যাত্রী পারাপার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু তোলার মহোৎসব। রাজশাহী অঞ্চলে 150-র বেশি ঘাটে তৎপর প্রভাবশালীরা। শত শত একর ফসলি জমি নদীতে বিলীন হলেও নির্বিকার প্রশাসন। বড় বড় গর্ত আর খানাখন্দ, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর থেকে বনপাড়া পর্যন্ত মহাসড়কের বেহাল দশা। বৃষ্টি কমে গেলে মেরামতের আশ্বাস। এবং 120টি সাবমার্সিবল পাম্প বসানোর কথা থাকলেও হয়নি একটিও। প্রকল্পের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় বগুড়ায় শেরপুরে বিশুদ্ধ খাবার পানি নিয়ে অনিশ্চয়তা। দ্রুত কাজ শুরুর আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনাম। শুরুতেই গোপালগঞ্জে হামলা প্রসঙ্গ। গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির গাড়ি বহরে আবারও হামলার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। টিয়ার গ্যাস নিক্ষেপ করে হামলাকারীদের উপরে, বা যারা আসলে এখানে বিক্ষোভকারীরা রয়েছেন তাদের উপরে। সেই টিয়ার গ্যাসের যে শেল, সেটি যে ওখানে পড়েছিল, সেই শেল পর্যন্ত উল্টো আবার পুলিশের দিকে তারা আসলে নিক্ষেপ করছেন, এমনটাও কিন্তু আমরা দেখলাম। এখানে জেলা পুলিশ থেকে শুরু করে আর্ম পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে কাজ করছেন। যদিও প্রথম দিকে যখন ঘটনা সূত্রপাত, অর্থাৎ কেন্দ্রীয় নেতারা আসার আগে দিয়ে যখন ওই মঞ্চে যেই পথসভার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল, যেমনটা বলছিলাম দর্শক, যে যারা হামলাকারীরা রয়েছেন বা দুর্বৃত্ত যারা রয়েছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে বার করে তাদের প্রতিরোধ গড়ে তুলছে। তাদের জায়গা থেকে, এবং যেমনটা বলেছিলাম যে এর আগে যখন হামলা হয় মঞ্চতে, মূল মঞ্চতে, যে মঞ্চে এই আয়োজনটা ছিল, সেই মঞ্চ ভাঙচুর হয়, তখন কিন্তু পুলিশ প্রথমে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সেই জায়গা থেকে সেখানেও এনসিপি যারা নেতারা যাদের প্রোগ্রাম ছিল তাদের জায়গা থেকে অভিযোগ করা হচ্ছিল। পরবর্তীতে পুলিশ সুপার নিজে কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ কিন্তু নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিশ্চয়ই দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে কি একটা অবস্থা এই মুহূর্তে এখানটায় বিরাজ করছে। পুলিশ কিন্তু আবারও পিছিয়ে আসতে বাধ্য হলো। হামলাকারীদের যে ইটপাটকেল নিক্ষেপের যে তোপ, সেই তোপে কিন্তু পুলিশ আবারও পিছিয়ে আসতে বাধ্য হয়েছে। যদিও পুলিশ সদস্যরা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে চলছেন। খুবই খারাপ।
যেমনটা বলছিলাম দর্শক, হামলাকারীরা কিন্তু কিছুক্ষণ পরই তাদের প্রতিরোধ গড়ে তুলছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার কিন্তু চলছে এবং যেমনটা পুলিশের উপর হামলার ঘটনা ঘটে সেই ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে অন্তত গুরুতর অবস্থায় দুজন সদর যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে ভর্তি রয়েছে। এখন এই পৌর মার্কেট এলাকায় যে যারা রয়েছে পুলিশ যেমনটা দর্শক বলছিলাম যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ব্যাপারটি সেটি কিন্তু চলমান রয়েছে এবং আবারও পুলিশ কিন্তু এবার সামনের দিকে ফোর্স করেছে এবং হামলাকারী বা দুর্বৃত্ত যারা আসলে রয়েছেন তারা কিন্তু এবার তাদেরকে অনেকটাই বলা যায় ছত্রভঙ্গ হয়তো বা করার পথে বর্তমান প্রশাসন যদি বলা যায় হয়তো এবং হামলাকারী যারা রয়েছেন তাদেরকে থামানোর চেষ্টায় কিন্তু পুলিশ রয়েছে এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করছেন এবং পুলিশ সামনের দিকে এগিয়েছে যেমন এবং যারা হামলাকারী রয়েছে তারাও কিন্তু যে বারবার আসলে যেটা যেমনটা বলছিলাম এই পরিস্থিতি কিন্তু বারবার হচ্ছে যে ধাওয়া পাল্টা ধাওয়া ওদিক থেকে একবার ধাওয়া আসছে এদিক থেকে একবার ধাওয়া যাচ্ছে সেই পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এবং এই মুহূর্তে যদি আমি বলি পুলিশ সদস্যরা কিন্তু তাদের যেই চেকপোস্টের যেই ব্যারিকেডগুলো দিয়ে আসলে রয়েছেন এবং আমরা যদি বলি তারা কিন্তু সেগুলো তারা আসলে নিয়েছেন এবং আমরা যেখানে মঞ্চ ছিল সামনের সড়কে আমরা কিন্তু এই মুহূর্তে অগ্নি সংযোগ বা কোনো কিছুতে তারা আসলে আগুন দিয়েছেন এমনটা কিন্তু দেখা যাচ্ছে সেখানে কিন্তু আগুন দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি দর্শক আপনাদেরকে ইট পাটকেলগুলো দেখাই যে ইট পাটকেল আসলে ছোড়াছড়ি হচ্ছিল সেগুলো কিন্তু এখানে রয়েছে দর্শক আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা সেটি কিন্তু যে বিভিন্ন ইট দিয়ে কিন্তু আসলে হয়েছে এবং আমরা দর্শক যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে সেই টিয়ার গ্যাসের যে শেলগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ে রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করছেন তবে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু কোনোভাবেই থেমে নেই পুলিশ সদস্যরা নিজেরাই কিন্তু অনেকে তাদের এই প্রতিরোধ করতে গিয়ে কিন্তু আহত হয়েছেন এবং যে টিয়ার গ্যাসের যেই ইফেক্ট সেটি কিন্তু পড়েছে এবং দর্শক নিশ্চয়ই আপনারা জানেন যে টিয়ার গ্যাসের আসলে আগুন খুব ভালো কাজ করে সেই জায়গা থেকে এই যে পুলিশ সদস্য রয়েছেন তার পাশে আসলে আগুন নিয়ে গিয়ে তার কষ্ট লাঘব করার চেষ্টা করা হয়েছে এবং গোপালগঞ্জ পৌরসভার অফিস থেকেও কিন্তু পৌরসভার অফিসের আশপাশ থেকেও কিন্তু ইট পাটকেল নিক্ষেপের ব্যাপার আমরা দেখেছিলাম আমরা পুলিশ সদস্যদেরকে কিন্তু আবারও আমরা এগোতে দেখছি এবং বারবার এখন কিন্তু অনেকটাই শান্ত বলাটা ভুল হবে থমথমে পরিবেশ কিন্তু এখন আবারও যেই ধাওয়া পাল্টা ধাওয়ার যেই পরিস্থিতি সেটি একটু এখন আসলে উভয় পক্ষ থেকেই কিন্তু অনেকটাই থেমে আছে একটু পরিবেশটা যারা যেমনটা বলছিলাম দর্শক যে আসলে
আমরা গণমাধ্যম কর্মীরা যারা রয়েছি তারাও কিন্তু এখানে নিরাপদ দূরত্ব থেকেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সার্বিক পরিস্থিতি এবং একটু পরপর কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার পরিস্থিতি কিন্তু মাঝে মাঝেই মনে হচ্ছে, আবার হচ্ছে না, ঠিক এর মধ্য দিয়েই কিন্তু পরিস্থিতি যাচ্ছে। এবং আবারও দর্শক আপনাদেরকে যদি আমি আগুন কিন্তু এখনো জ্বলছে, যেমন বলছিলাম যে আগুন জ্বলছিল, যেহেতু আগুনের যে চেয়ারগুলো আসলে ব্যবহার করা হয়েছিল সেখানে মঞ্চে সেই চেয়ারগুলোকে বাইরে নিয়ে এসে রাস্তায় নিয়ে এসে সেখানে অগ্নিসংযোগ করেছে যারা আসলে বিক্ষুব্ধরা রয়েছেন, হামলাকারী যারা রয়েছেন। আবারও দর্শক কিছুক্ষণ কিন্তু বেশ ধাওয়া পাল্টা দেওয়াটা কিন্তু বন্ধ ছিল, আবারও কিন্তু সেই ধাওয়া পাল্টা দেওয়া অনেকটাই কিন্তু মনে হচ্ছে যে তারা আসলে আবারও ধাওয়া পাল্টা দেওয়ার যে পরিস্থিতি সেটি হচ্ছে বলাই চলে। এবং পুলিশ সদস্য যারা রয়েছেন এবং একটু পরপর পুলিশের তরফ থেকে যেটা করা হচ্ছে সামনের দিকে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টায় কিন্তু হয়েছে। যেমন বলছিলাম যে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আবারও দর্শক লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানকার পরিস্থিতি দর্শক আসলে এক এক রকম হচ্ছে, কখনো একটু নীরব, আবারও সংঘর্ষ, আবারও ধাওয়া, আবারও পাল্টা ধাওয়া, এর মধ্য দিয়েই কিন্তু এখানকার পরিস্থিতি কিন্তু চলমান রয়েছে। দর্শক নিশ্চয়ই আপনারা সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পেলেন। পুলিশ কিন্তু তাদের জায়গা থেকে যারা হামলাকারীরা রয়েছেন, আক্রমণকারী যারা রয়েছেন তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন। এই আবারও অনেকটা বলাই যায় আসলে পুলিশ তাদের স্ট্র্যাটেজি বা তাদের জায়গা থেকে রণকৌশল যদি বলা যায় বা এই ধরনের জায়গা থেকে তারা আসলে চেষ্টা করছে আসলে কখনো পিছিয়ে এসে কখনো সামনে এগিয়ে গিয়ে দ্রুততার সাথে। এই পুলিশ কিন্তু তাদেরকে পিছিয়ে যাবার জন্য বলছে, হাত দিয়ে ইশারা করে বলছে যে আপনারা পিছিয়ে যান যারা হামলাকারী রয়েছেন তাদেরকে। সেটা কিন্তু আমরা দর্শক দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি বলি এখানকার যিনি ডিআইজি যিনি রয়েছেন তিনি কিন্তু একদম সামনে থেকে এখানে রয়েছেন এবং তিনি আসলে নির্দেশনা দিচ্ছেন গলি পথে থেকে যেন না হয়। দর্শক যেমনটা বলছিলাম যে তারা আসলে পিছিয়ে যাবার জন্য দুই পাশ থেকে কিন্তু সেই একই কথা বলা হচ্ছে। পুলিশও তাদেরকে পিছিয়ে যেতে বলছে। যেমন তাদেরকে পিছিয়ে যেতে বলছে, তারা উল্টো পুলিশকে কিন্তু পেছনের দিকে যেতে বলছে। আমরা যদি একটু মঞ্চে কি অবস্থা, মঞ্চের জায়গা থেকে দর্শকের আপনার সড়কের এই যে অবস্থা সেটি কিন্তু
দেখতে পাচ্ছেন আগুন দেওয়া হয়েছে। এখানকার যেই তোরণগুলো রাখা হয়েছিল, গেট রাখা হয়েছিল, সেগুলো যেমন ভেঙে ফেলা হয়েছে। হামলাকারীরা কিন্তু সেগুলো ভেঙে ফেলেছেন এমনটাই মনে হচ্ছে। একদম বৈদ্যুতিক তারেও কিন্তু আমরা চেয়ারগুলোকে ঝুলে আছে এমনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু পরপর কিন্তু ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে। ধাওয়া পাল্টা ধাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু চলছে। যারা এখানে একজনকে হামলাকারীদের মধ্যে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনকে কিন্তু মনে হচ্ছে দেখে, বিভিন্ন বয়সের মানুষজন এখানে রয়েছেন এমনটা কিন্তু দেখে মনে হচ্ছে। তারা কিন্তু অনেকেই হেলমেট পরে আছেন এবং পুলিশ বারবার তাদেরকে পিছিয়ে যেতে বলছে, তারা যেন সরে যান জায়গা থেকে, সেটা কিন্তু পুলিশ বারবার করে তাদেরকে বলছে। ঘটনাস্থলের যেখানটায় আসলে আলোচনা হচ্ছে যে স্টেজটা যেখানে আসলে ছিল, যেই মাঠে আসলে প্রোগ্রামটা হচ্ছে, সেই মাঠের পরিস্থিতি দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। চেয়ারগুলো ভেঙে পড়ে আছে। স্টেজ যদিও আমরা এখনো পড়ে যাইনি, স্টেজেও অবস্থা যদি আমি দর্শক আপনাদেরকে বলি, স্টেজের উপরেও কিন্তু দর্শক আগুন জ্বলছে। স্টেজের উপরেও কিন্তু দর্শক আগুন জ্বলছে এবং সেই জায়গা থেকে মানে এখানে আসলে বলবার মতো আসলে অবস্থা। পুরো এই যেখানে আসলে সমাবেশটা যেখানে হয়েছে, সেই সমাবেশের জায়গা থেকে যে যেমন বলছিলাম, হামলাকারীরা যেমন এবং আবারও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার যে পরিস্থিতি সেটি কিন্তু আবারও লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা কিন্তু যে মাঠে আসলে আয়োজনটা হচ্ছিল, সেই মাঠের কর্নার থেকেও কিন্তু একটা অংশ থেকেও কিন্তু আমরা দেখছি যে হামলাকারীরা ইট পাটকেল নিক্ষেপ করছে। পুলিশও অপর প্রান্তের কোণা থেকে তাদেরকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ব্যবহার করছেন। টিয়ার গ্যাস তারা আসলে নিক্ষেপ করছে এবং পুলিশ সদস্যরা তাদের জায়গা থেকে পুরো সড়ক জুড়ে যে জেলা দায়রা জজ আদালতের যে পুরো সড়ক, সেই পুরো সড়ক জুড়েই কিন্তু ভাঙচুর আর আগুনের যে অবস্থা সেটি দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আশপাশের যত দোকানপাট যা কিছু রয়েছে
সব কিন্তু সেই সঙ্গে সঙ্গে প্রায় বন্ধ হয়ে আসে। এমনিতেও দুপুরবেলা কিন্তু বেশ ফাঁকাই কিন্তু ছিল, সবাই খেতে গিয়েছিলেন, এরকম একটা পরিস্থিতি ছিল। তারপরেও যারা আসলে আশপাশে ছিলেন তাদের জায়গা থেকে তারাও কিন্তু আসলে পুরো তাদের শাটার টাটার বন্ধ করে দিয়ে, আমরা যদি খাবার দোকানের কথা বলি সেগুলো পর্যন্ত বন্ধ করে ফেলা হয়েছে। পুলিশ যেমন তাদেরকে পিছিয়ে যেতে বলছে, তারা না করে তারা সেটা না করে তারা উল্টো পুলিশকে আবার পিছিয়ে যেতে বলছে। সেই পরিস্থিতি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। দর্শক, আমি যদি বলি যে মূল আসলে আজকে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আবারও কিন্তু যেই পাল্টা ধাওয়া পুলিশের সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং হামলাকারীরা কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তারাও কিন্তু এইখানে কিছুক্ষণ আগে দর্শক আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই মাঠের কোণা থেকে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করছিলেন। এখনও কিন্তু কেউ কেউ সেটা করার চেষ্টা করছেনও। এবং ওখানকার একদম প্রথমে যখন আসলে হামলার ঘটনা ঘটে, ঠিক এই যে ব্রিজের মতো বা ছোট একটি কালভার্টের মতো রয়েছে, সেখান থেকে কিন্তু তারা প্রথম পর্যায়ে এসে কিন্তু এখানে হামলার পরিস্থিতি তৈরি হয়। প্রথম পর্যায়ে ভাঙচুরটা হয়, ঠিক সেইখান দিয়েই কিন্তু ঠিক সেইখানটা দিয়েই কিন্তু আবারও কিন্তু এসেছিল বলে মনে হচ্ছে এবং সেখান দিয়ে আবারও তারা পিছু হটেছে, এমনটা কিন্তু আমরা দেখলাম পিছু। এবং পুলিশ কিন্তু এখন যেইখানে আসলে আয়োজনটা হয়েছিল এবং আমরাও কিন্তু সেখানটায় এখন আবারও ফেরত আসলাম। দর্শক, আপনারা স্টেজের আগুন নিশ্চয়ই আবারও দেখতে পাচ্ছেন। যেই স্টেজের সব যে অবস্থা ছিল, যেহেতু এটি একটি স্থায়ীভাবে তৈরি করা স্টেজ, এটি 700 কিলোমিটার দূরে সেটা, এবং সেই জায়গা থেকে অস্থায়ী যদি স্টেজ হতো তাহলে হয়তো স্টেজটা এতক্ষণে ভেঙে পড়তো বা এমন কোনো সম্ভাবনা কিন্তু ধরেই নেওয়া যায়। আর মাঠের অবস্থা দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। মাঠের মাঝখানেও কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং এখানে আগুনের কারণে যেমনটা স্টেজের ক্ষেত্রে স্টেজে যে মাইক্রোফোন ব্যবহার করা হয়েছিল, যেই মাইক যেটি ছিল সেটি আমরা পুড়তে দেখছি। আমরা এখানে যে ডায়াস তৈরি করা হয়েছিল সেই ডায়াস আমরা পুড়তে দেখছি। মাঠের পরিস্থিতি দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেই সাজানো গোছানো যে চেয়ারগুলো ছিল সেটা যেমন আগে ভাঙা হয়েছিল, সেই জায়গা থেকে এখন কিন্তু পুরো জায়গা এবং একটা অংশে কিন্তু আমরা চেয়ারগুলোতে আগুন পর্যন্ত দেখতে পাচ্ছি। যে মাইক্রোফোনের কথা আমি বলছিলাম দর্শক, আমি জানি না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানকার যেই মাইক্রোফোন বা যেগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে এবং এখানে কাঠ পুড়লে যে শব্দগুলো হয় সেগুলো আমরা একটু পরপর শুনতে পাচ্ছি, যেহেতু এখানে একটি ডায়াস ছিল। মাইকের কথা দর্শক আপনাদেরকে বলছিলাম, আর দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাইক খুলে স্টেজে নেই, সেখানে আসলে অগ্নিসংযোগ করা হয়েছে এমনটাই মনে হচ্ছে দেখে। আমরা কিন্তু এখনো ব্রিজের কোনায় এবং এখানে একটি ছোট জলাশয়ের মতো রয়েছে, লেকের মতো রয়েছে, সে তার অপর পাশে কিন্তু তারা আসলে অবস্থান নিয়েছেন। এখনো কেউ কেউ আছেন, সেখান থেকে বিভিন্ন ব্যানার থেকে খুলে তারা আসলে অগ্নিসংযোগ করছেন ও ওই অপর পাশেও এমনটা কিন্তু মনে হচ্ছে। বিভিন্ন জায়গায় এবং ওপাশটায় এখন দর্শক আপনার যদি আমি ওপারে কথা বলি, ঠিক ওপারে কিন্তু ওখানে একটি মহিলা কলেজ রয়েছে, সেই মহিলা কলেজের গেটের সামনেও কিন্তু আমরা অগ্নিসংযোগ করার চেষ্টা চলছে এমনটা মনে হচ্ছে।
সেখানে হেলমেট পরিহিত কয়েকজনকে দেখতে পাওয়া যাচ্ছে, হাতে লাঠি জাতীয় কিছু একটা তাদের রয়েছে। আর মাঠের চেয়ারের আগুনের কথা দর্শকের আগেও আপনাদেরকে আমি বলেছি, এবং সেই আগুনটা তখন কিন্তু একটু কম মনে হচ্ছিল, যেখানে প্লাস্টিক যেহেতু দাহ্য পদার্থ, সেই জায়গা থেকে আগুন কিন্তু বাড়ছে বলে মনে হচ্ছে। এবং সড়কের আগুনের কথা যদি আমি বলি দর্শক, যে অগ্নিসংযোগ সড়কে করা হয়েছে, সেই জায়গা, সেই সড়কের আগুন দর্শক নিশ্চয়ই। এনসিপির 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ আন্দোলনের আমরা পদযাত্রার খবর জানছিলাম, এবং এখন পর্যন্ত সেখানে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। এবং এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত কি পরিস্থিতি দাঁড়িয়েছে। দফায় দফায় আমরা দুপুর থেকে বিশেষ করে দেখছি যে দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে, হামলার ঘটনা ঘটেছে। বেশ কিছু আমাদের সহকর্মী আলামিন তুষার সেটি দেখাচ্ছিলেন। এখন সর্বশেষ যে পরিস্থিতি আমরা যতটুকু জানতে পেরেছি যে গোপালগঞ্জে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে গোপালগঞ্জে একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে, যে যারা হামলা করেছেন পুলিশের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। পুলিশ একদিকে অবস্থান নিয়ে আছে, হামলাকারীর একদিকে অবস্থান নিয়ে আছে। এবং এর আগে হামলার সূত্রপাতটা আমরা যেমনটি দেখেছিলাম যে আজকে যখন গোপালগঞ্জে এনসিপি জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে পদযাত্রার ঘোষণা দেন, সকাল থেকেই মঞ্চ প্রস্তুত হচ্ছিল, কিন্তু গাড়িবহরকে কেন্দ্র করে আমরা দেখেছি যে প্রথম আঘাতটি কিন্তু করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। এবং এই আঘাতটি যখন আইনশৃঙ্খলা বাহিনীর ওপর করা হয়, 3 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হন, পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। এবং পুলিশ যখন আহত হয়েছেন এই খবরটি যখন ইউনো পেয়েছেন, ইউনো যখন দেখতে গিয়েছেন, সেই পুলিশ সদস্যদের দেখে আসার পথে ইউনোর গাড়িতেও কিন্তু হামলা হয়েছে, ইউনোর চালক কিন্তু আহত হয়েছে। এরপরে আমরা দেখেছি যে দুপুরের দিকে অর্থাৎ 1:30টার দিকে এনসিপির যে সমাবেশ স্থল রয়েছে সেই সমাবেশ স্থলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়, চেয়ার টেয়ার ভাঙচুর করা হয়। তখন কিছু সংখ্যক এনসিপি নেতাকর্মীরা ওই সমাবেশস্থলে উপস্থিত ছিলেন, তারা পালিয়ে তারা দূরে সরে যান। এরপরে আবার দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং এনসিপির নেতাকর্মীরা একজোট হয়ে আবার সমাবেশস্থলে আসেন, এবং সমাবেশস্থলে আসার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবং এনসিপির যে কেন্দ্রীয় নেতারা নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, সদস্য সচিব, উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক তারা যখন এসে পৌঁছানোর পরে সমাবেশটি শুরু হলো। এবং সমাবেশে তারা স্লোগান দিয়েছেন, বক্তব্য দিয়ে যাওয়ার পথে তাদের গাড়ি বহরে আবারও কিন্তু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এবং হামলার পরে কিন্তু পরিস্থিতি একেবারে জটিল আকার ধারণ করে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীদের উদ্দেশ্যে টিয়ার শেল ছুড়েছে, ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। এখনও কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একদিকে যেমন হামলাকারীরা রয়েছেন, আরেকদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়ে রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন এই অর্থে টিয়ার শেলের আমরা দেখেছি তারা যখন আন্দোলনকারীরা যখন ইটপাটকেল মারছিলেন তখন বেশ কয়েকজন পুলিশ সদস্যও কিন্তু আহত হয়েছেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতেও আমরা দেখেছি, তারা কয়েক দফা পিছিয়ে এসেছে হামলাকারীরা যখন এগিয়ে এলো, তারপর আবার তারাও আবার ধাওয়া পাল্টা ধাওয়া দিয়ে করেছে। আসলে সামগ্রিকভাবে এখনও আমরা দেখতে পাচ্ছি যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, অগ্নিসংযোগ করা হয়েছে এবং সমাবেশস্থলের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই যে আপনি যে চিত্রটা দেখতে পাচ্ছেন, যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই চেয়ারগুলো কিন্তু সমাবেশের জন্যই আনা হয়েছিল। অর্থাৎ এনসিপির যে সমাবেশস্থল সেখান থেকে চেয়ার এনেই কিন্তু যারা হামলাকারীরা তারা আগুন ধরিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর যেটা বলি যে কেন্দ্রীয় নেতারা এখন তাহলে কোথায় আছেন, আমরা যতটুকু খবর পাচ্ছি যে কেন্দ্রীয় নেতারা যে পুলিশ সুপারের কার্যালয় রয়েছেন সেখানে অবস্থান করছেন, সেখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন। বেশ কয়েকটি গণমাধ্যমের গাড়িও কিন্তু ভাঙচুর করা হয়েছে, 71 টেলিভিশনের গাড়ি ভাঙচুর করা হয়েছে, ডিবিসিতেও গাড়ি বহরেও হামলা হয়েছে, এই ধরনের খবর আমরা পাচ্ছি। এবং পরিস্থিতি মানে যদিও এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন গোপালগঞ্জে 144 ধারা জারি করেছে বলে আমরা জানতে পারছি, এবং 144 ধারা জারি করলে যেটি হয় পুলিশ আরও তৎপর হবে
এবং এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি রয়েছে সেটি হচ্ছে যে এনসিপির যে কেন্দ্রীয় নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন, সেখান থেকে তারা আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ ত্যাগ না করা পর্যন্ত এই থমথমে পরিস্থিতি হয়তো বজায় থাকবে বা বিরাজ করবে। আর যেটা বলে রাখি যে এর সময়ের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে, যারা হামলা করেছেন তাদেরও আহত হয়েছেন বেশ কয়েকজন, এবং যারা পুলিশ সদস্য রয়েছেন পুলিশ সদস্যদেরও বেশ কয়েকজন আহত হয়েছে, এরকম খবরও কিন্তু আমরা পাচ্ছি। আফজাল, মূলত গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথেই তো আসলে এই পদযাত্রায় বা মার্চ টু গোপালগঞ্জ যেটা বলা হচ্ছে এনসিপির পদযাত্রা, সেখানে হামলা হয়। এখন পর্যন্ত আসলে আমাদের সহকর্মী আলামিন তুষার যেমনটা বলছিলেন যে এনসিপির নেতাকর্মীরা নেতৃবৃন্দ যারা আছেন তারা নিরাপদে আশ্রয় নিয়েছেন। আসলে তাদের খবর কি আমরা এখন পর্যন্ত জানতে পারছি? তারা আসলে ঠিক কেমন আছে? তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? না, আমরা এখন পর্যন্ত তাদের খবর পাই নাই। গণমাধ্যম কর্মীরা যদিও যে পৌর পার্কের মানে যেখানে সমাবেশটি হওয়ার কথা ছিল বা হয়েছে এনসিপির, ঠিক তার পাশেই গোপালগঞ্জের প্রেস ক্লাব রয়েছেন, সেই প্রেস ক্লাবে সাংবাদিকরা আশ্রয় নিয়েছেন অনেকেই, সেটি আমরা জানতে পারছি। আর আমরা ঢাকা থেকেও বেশ কিছু গণমাধ্যম এই এনসিপির সমাবেশটি পদযাত্রাটি কাভার করার জন্য গিয়েছিলাম, তারা সেই সংবাদটি কাভার করছেন। আমরা যতটুকু পারছি নিরাপদ জায়গায় থেকে, নিরাপদ স্থানে থেকে এই ঘটনাটি পুরোটাই তুলে নিয়ে আসার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, এপিবিএন রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে, এবং সেনাবাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় টহল দিতে। এখন পরিস্থিতি একেবারে থমথমে, আমরা মুখোমুখি অবস্থান দেখছি না। হয়তো হামলাকারীরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই টিয়ার গ্যাসের একটু ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। মাঝে মাঝে থেমে থেমে এই সংঘর্ষটি কিন্তু এখনো চলছে। তো আমরা যেটি আগেই বলছিলাম যে এনসিপির নেতাকর্মীরা এই যে জুলাই মাসকে ঘিরে সারা দেশে জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা দিয়েছে, এর মধ্যে উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় কয়েকটি জেলায় পদযাত্রা করেছে, সমাবেশ করেছে, এবং সেই পদযাত্রাগুলোতে বা সমাবেশগুলোতে আমরা দেখেছি যে সাধারণ মানুষের যে আগ্রহ, এই যারা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন তারা যখন মানুষের কাছে যাচ্ছিলেন তখন মানুষ তাদেরকে খুব ভালোভাবেই আমন্ত্রণ জানিয়েছেন, ভালোভাবেই গ্রহণ করছিলেন। এবং এনসিপি কে বলা হচ্ছিল যে জুলাই মানে 5 আগস্টের পরে তারা যখন এই ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল গঠন করলেন, এরপরে 4 মাস হয়ে গেল, অনেকেই মনে করছিলেন যে এনসিপি হারিয়ে যাচ্ছে। কিন্তু তাদের এই জুলাই কর্মসূচি কেন্দ্র করে, পদযাত্রাকে কেন্দ্র করে আবারও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বা বিভিন্ন জায়গায় যে গণজোয়ার তৈরি হয়েছে সেটি দেখানোর মানে অনেকেই বিশ্লেষণ করছিলেন। তার ফলশ্রুতিতে আজকে এই গোপালগঞ্জের কিন্তু এতদিন তো মোটামুটিভাবে আমরা যে কটা জেলায় দেখেছি জুলাই পদযাত্রা হয়েছে সবগুলো মোটামুটি শান্তিপূর্ণভাবে, কোথাও কিন্তু আমরা তেমন বড় ধরনের আসলে বিশৃঙ্খল পরিস্থিতি দেখিনি। গতকাল থেকেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গোপালগঞ্জকে কেন্দ্র করে এমন কিছু ঘটনা ঘটতে পারে আমরা আভাস পাচ্ছিলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি অনেকে স্ট্যাটাস দিচ্ছিলেন, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এই গোপালগঞ্জের এই জায়গাটাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে রয়েছেন। বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া আছে, অনেকেই আবার পুলিশের দিকে চড়া হওয়ার চেষ্টা করছেন। আমরা যতটুকু ধারণা করছি যে ঠিক তাদের ঠিক অপোজিটেই পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানটি রয়েছে। একেবারে তরুণ বয়সী যে হামলাকারী যাদেরকে দেখে মনে হচ্ছে, এবং এই যে দফায় দফায় যে সংঘর্ষ, দফায় দফায় যে হামলার ঘটনা, সেটি কিন্তু কখন আসলে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই এটি হয়তো ককটেলের বিস্ফোরণ আমরা হয়তো দেখতে পেলাম। পরিস্থিতি আসলে বর্তমানে খুবই জটিল পরিস্থিতি ধারণ করছে, কারণ একটু আগেও মোটামুটি বলা যায় যে কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়া কমে গিয়েছিল, আবার আমরা দেখতে পাচ্ছি তারা সংগঠিত হচ্ছে। যারা একটু আগে পুলিশের উপর হামলা করেছিল তারা আবারও হয়তোবা জড়ো হওয়ার চেষ্টা করছে, এবং পুলিশের পক্ষ থেকেও আমরা দেখেছি তারাও আসলে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন কিনা একজনের হাতে একটি ব্যাগের মতো কিছু একটা জিনিস, সেখান থেকেই কিন্তু ককটেলগুলো নিয়ে এসে ছুড়ে মারা হচ্ছে পুলিশের ওপর। এবং যদিও পুলিশ অনেক দূরে অবস্থান করায় সেটি পুলিশের সামনে বা পুলিশের ওইদিকে পড়ে নাই, কিন্তু
হামলাকারীরা ককটেল বিস্ফোরণ করছে এটা কিন্তু দেখা গেল। ইনান, একদম। এর আগে আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে আসলে ধৈর্যের পরিচয় দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারা শুরুতে কিন্তু তেমন বেশি আক্রমণাত্মক অবস্থানে যায়নি। পরবর্তীতে যখন আন্দোলনকারীরা, হামলাকারীরা যখন তারা পুলিশকে যখন চাপে ফেলার চেষ্টা করে নিরাপত্তা বাহিনীকে সদস্যদের, তখন পুলিশও কিন্তু আবার পাল্টা ধাওয়া শুরু করে এবং তারই পরিপ্রেক্ষিতে যে এক পর্যায়ে টিয়ার শেল নিক্ষেপ করতে দেখেছি। এবং পুলিশের হাতে আপনি নিশ্চয়ই দেখেছেন আফজাল যে তারা আসলে যত না আসলে অস্ত্র ছিল, আমি বেশিরভাগ দেখেছি যে লাঠি সোটা ছিল, যেটি লাঠি চার্জ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে কিছু টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। এখনও সেই টিয়ার শেলের ধোঁয়ায় কিন্তু গোটা এলাকা আচ্ছন্ন হয়ে আছে। কয়েকজন পুলিশ সদস্যকেও আমরা দেখেছি যে টিয়ার শেলের সেই ধোঁয়ায় তারা আসলে আহত হয়েছেন। আগুন দিয়ে তারা কিছুটা জ্বালা প্রশমন করার চেষ্টা করছিলেন। দেখতেই পাচ্ছেন ইনান যে পরিস্থিতি কতটা ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রয়েছেন, অন্যদিকে হামলাকারী বা ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে রেখেছেন এবং পুলিশও তাদের জায়গায় থেকেই অনড় রয়েছেন এবং একই সঙ্গে হামলাকারীরাও কিন্তু বা আন্দোলনকারীরাও এক জায়গায় অবস্থান নিয়ে রেখেছেন। আর যেটা বলে রাখি যে সকাল থেকে দফায় দফায় এই সংঘর্ষটি হয়েছে এবং দেখেছি যে আন্দোলনকারী যারা হামলাকারী তারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে ককটেল। এটি মূলত আসলে সকাল থেকে তো আমরা দফায় দফায় দেখেছি এমন পরিস্থিতি। মূলত 2:45 মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় কিন্তু এই হামলার প্রথম ঘটনা ঘটে এবং পরিস্থিতি সামাল দিতে আমরা যেমনটি বলছিলাম যে সেনাবাহিনী এবং পুলিশ রাবার বুলেট ছুড়েছে, এমন কথাও কয়েকটি গণমাধ্যমের পক্ষ থেকে বলা হয়েছে। এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং এখন পর্যন্ত হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি যারা আছেন এখনও অবস্থান করছেন এই সমাবেশকে কেন্দ্র করে, সমাবেশকে বানচাল করার জন্য যারা যারা এই মাঠে অবস্থান নিয়েছেন, পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিপক্ষে যারা দাঁড়িয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু তারা সেই আগের জায়গায় অবস্থান করছেন এবং পুলিশ তাদেরকে পিছু হটানোর চেষ্টা করেছে, আবার তারাও আসলে অনেকটা পিছু হটেছে আমরা যেমনটা দেখতে পেয়েছি। এবং এনসিপি নেতাদের নিয়ে পুলিশকে আমরা এক পর্যায়ে পিছু হটতে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এবং দর্শকদের জানিয়ে রাখি, এনসিপির এই দেশ গড়তে জুলাই পদযাত্রা পালন করছে চলতি মাসের পহেলা জুলাই থেকে, অর্থাৎ এই মাসের প্রথম দিক থেকে। এবং তারই অংশ হিসেবে তারা এনসিপির নেতাকর্মীরা বেশ কয়েকটি জেলায় তারা এই পদযাত্রা কর্মসূচি পালন করেছে। তারই অংশ হিসেবে 16 জুলাই আজ তারা মূলত 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ নামে এই কর্মসূচি ঘোষণা করে এবং এই কর্মসূচি ঘিরে আগে থেকেই নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে এমন কিছু বিষয় আসলে কিছুক্ষণ আগের খবর সেটি হচ্ছে যে পুলিশ সেনাবাহিনীর সঙ্গে বিজিবি যোগ দিয়েছে এবং পুলিশ মাইকিং করে যারা হামলাকারী রয়েছেন তাদেরকে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করে যাচ্ছেন। আর যেটি বলি যে এই গোপালগঞ্জের পদযাত্রাকে কেন্দ্র করে এনসিপির কিছুক্ষণ আগে বিএনপির একটি বিবৃতিও আমরা পেয়েছি। বিএনপি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিবৃতিতে বলা হয়েছে যে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। আজ গোপালগঞ্জের এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউনো সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনায় সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে ইন্টারিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠছে। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন ছাড়া কোনো বিকল্প পথ নেই। গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর ব্যত্যয় হলে দেশ আবারও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার হুমকির মুখে পড়বে। বিএনপির মহাসচিব বিবৃতিতে এই কথাগুলো বলেছেন এবং এনসিপির নেতাকর্মীদের ওপর বা এনসিপির সমাবেশে যে বর্বরচিত হামলা হয়েছে সেই হামলার তিনি নিন্দা জানিয়েছেন, গভীর উদ্বেগ প্রকাশ করেছেন
একই সঙ্গে বলেছেন যে এটি যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিএনপির মহাসচিব অনুরোধ জানিয়েছেন যে কঠোর হস্তে যত বিশৃঙ্খলা যারাই তৈরি করবে, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদেরকে যেন আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হস্তে দমন করেন। এই বিবৃতিটি কিন্তু বিএনপির তরফ থেকে দেয়া হয়েছে। ইনান, যেমনটি আসলে এনসিপির নেতাকর্মীরা বলছেন যে আজকে মূলত বেলা 1:45-2টার দিকে 200 থেকে 300 জনের মতো মানুষ লাঠি সোটা নিয়ে এনসিপির সমাবেশস্থলে যায় এবং আফজাল সে সময় মঞ্চের আশপাশে থাকা যেসব পুলিশ সদস্য ছিলেন এবং সেখান থেকে তারা দ্রুত বাধ্য হয়ে আদালত চত্বরে সরে যেতে তারা বাধ্য হন। আর এই সময়টায় মঞ্চে এবং মঞ্চের সামনে থাকা এনসিপির নেতাকর্মীরাও দৌড়ে সরে যেতে বাধ্য হন, অর্থাৎ তারাও আসলে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য তারা নিরাপদে আশ্রয় নেন। এবং তারা এনসিপি নেতাকর্মীদের অভিযোগ তারা সবাই আওয়ামী লীগের সমর্থক ছিলেন এবং এনসিপির নেতাকর্মীরা আসলে বলেছেন যে তাদের উপরে হামলার চেষ্টা হয়েছে এবং তারা নিরাপদে সরে গেছেন এবং ওই সময় হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করেছেন, যেটি একটু আগেই আমরা আমাদের ফুটেজে দেখিয়েছি, এবং ব্যানার ছিঁড়ে ফেলেন তারা। এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে যান এবং এনসিপির নেতাকর্মী ও পুলিশ এক হয়ে ধাওয়া দিলে তারা পরে সেখান থেকে সরে যান। পরে এনসিপি সেখানে সমাবেশ শুরু করে। মূলত এভাবে এনসিপির সমাবেশটা কোনোভাবে সম্পন্ন হয়। এনসিপির সমাবেশ শেষ করে যখন তারা আবার মাদারীপুরের উদ্দেশ্যে যখন রওনা দিচ্ছিলেন তখন মূলত আবার এই বাধা আসে এবং এক পর্যায়ে নেতাকর্মীরা সরে যেতে বাধ্য হন এবং পুলিশ এবং সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তারাও চড়াও হয়। পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীও তারা চেষ্টা করে তাদেরকে প্রতিহত করার জন্য নানাভাবে তারা দফায় দফায় সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে, আমরা দেখেছি। সেই সাউন্ড গ্রেনেডের শব্দ কিন্তু দর্শকরা দেখেছে, শুনেছে। এবং এছাড়া এক পর্যায়ে টিয়ার শেল অর্থাৎ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য নেতাকর্মীদের, আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তারা বেশ কিছু তৎপরতা চালিয়েছে। তারা দফায় দফায় সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এখনও দেখতে পাচ্ছি একটু আগেই টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডুলে দেখা যাচ্ছে এবং যারা সামনে আসার চেষ্টা করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন যে আফজাল এর মধ্যে 144 ধারা জারি করা হয়েছে। 144 ধারা জারি করার পর নিশ্চয়ই সেখানে পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর যে তাদের যেই সক্ষমতা, তারা নিশ্চয়ই আরও জোরে সোরে তাদের কার্যক্রম চালাতে পারবেন। কিন্তু এরপরেও আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে এগিয়ে আসছেন। তারা অল্প অল্প করে এগিয়ে আসার চেষ্টা করছেন। পুলিশও চেষ্টা করছে, নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। না, যখন জুলাই পদযাত্রা গোপালগঞ্জে ঘোষণা করা হয়েছিল তখনই কিন্তু অনেকটা ধারণা করা যাচ্ছিল যে পরিস্থিতি হয়তো খারাপ হতে পারে। অনেকেই মনে করছিলেন যে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেইভাবেই হয়তো আইন শৃঙ্খলা বাহিনী সাজাবে, কিন্তু আমরা সকাল থেকে যে পরিস্থিতি দেখলাম তাহলে এনসিপির অনেক নেতাই কিন্তু এই অভিযোগটি করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা খুব একটা বেশি দেখা যায়নি। যখনই সকালের দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তারা যখন পুলিশের গাড়ি ভরে হামলা করলেন এরপরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আবার নতুন করে তৎপর হয়। এবং আমরা দেখেছি যে এই যে সমাবেশ বা এই পদযাত্রা কেন্দ্র করে যে ধরনের নিরাপত্তা বলয় বা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায় সেই ধরনের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে ঘাটতি রয়েছে, এটি কিন্তু এনসিপি নেতাকর্মীরা কিন্তু বলছেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি আলোচনা হচ্ছে যে এমন একটি পর্যায়ে এসে যখন এই পদযাত্রার ঘোষণা দেওয়া হলো, এই কর্মসূচি ঘোষণা করা হলো, অনেকেই সতর্ক করছিলেন সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়া প্রয়োজন ছিল, এমন কথাও কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত এই যে একটু আগে একজন আবার ইট পাটকেল ছুঁড়ে মারলেন আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এবং আগুন জ্বালিয়ে টিয়ার গ্যাসের যে ঝাঁজ, সেই ঝাঁজটা আসলে প্রশমন করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং সংবাদকর্মী যারা আছেন তারাও কিন্তু আসলে চেষ্টা করছেন যতটুকু সম্ভব দর্শকদেরকে সেখানকার চিত্র তুলে ধরার চেষ্টা করছেন। এবং আমাদের সহকর্মী আলামিন তুষারও সেখানে আছেন, তিনি আমাদেরকে প্রতি মুহূর্তে সেখানকার সংবাদ দিচ্ছেন এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। তিনি কিন্তু আমাদের সেই ঘটনাস্থলেই আছেন এবং আফজাল আপনি দেখেছেন যে শুরু থেকেই আমরা দেখছিলাম
আন্দোলনরত যারা আছে, হামলাকারী যারা আছে, তারা কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর চড়াও হয়েছে? আজকে সকালে যখন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি যখন এই গোপালগঞ্জের পদযাত্রায় গিয়ে পৌঁছালেন মঞ্চে, তিনি যেটি বলছেন যে তিনি এই গোপালগঞ্জের বিশেষ জেলার যে নাম পরিবর্তনের জন্য তারা আসেননি, তারা এসেছেন একটি সাম্যের এবং মানবিক বাংলাদেশ করার বার্তা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পুলিশ এবং হামলাকারী একেবারে মুখোমুখি অবস্থান রয়েছেন। পুলিশের তরফ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে হামলাকারীদের তারা যেন সরে যায়, কিন্তু পুলিশকে লক্ষ্য করে হামলাকারীরা ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং পুলিশও আমরা দেখেছি যে টিয়ার শেল ছুটছেন এবং অন্যদিকে হামলাকারীরাও তাদের তরফ থেকে তাদের দিক থেকে ইট পাটকেল নিক্ষেপ করছেন পুলিশের ওপর। আমরা দেখেছি যে সকাল থেকেই এই জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে এনসিপির থমথমে অবস্থা